কিউবায় 3 দিনের ঐতিহাসিক সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিমানবন্দরে প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো স্বাগত না জানানোয় ট্রাম্পের সমালোচনা। ইস্তাম্বুলে আত্মঘাতী বোমা হামলার দায় আইএসের, নিশ্চিত তুরস্ক। ইরাকের আনবার প্রদেশে জঙ্গি গোষ্ঠীটির বোমা হামলায় 24 সেনার মৃত্যু। পার্লামেন্ট নির্বাচনের কারণে সিরীয় শান্তি আলোচনা পিছিয়ে গেলে তা মেনে নেবে না এইচএনসি। লাতাকিয়ার বেশিরভাগ পুনর্দখলে নিয়েছে সিরীয় বাহিনী। এবং পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় ছুটির দিনেও প্রার্থীদের ব্যস্ততা। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই সমর্থন আদায়ে ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। দীর্ঘ ৮৮ বছর পর প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কিউবা সফরে গেলেন ওবামা। হাভানায় মার্কিন প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। এর সফরকে ঐতিহাসিক উল্লেখ করে তা দুই দেশের মানুষের মেলবন্ধন তৈরির অনন্য সুযোগ তৈরি করবে বলে মন্তব্য করেছেন ওবামা। মার্কিন প্রেসিডেন্টের এ সফরে কিউবার ওপর থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞা উঠে যাবে বলে আশা করেন কিউবার ঊর্ধ্বতন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মাত্র ১৪৫ কিলোমিটার দক্ষিণে স্থানীয় সময় রোববার বিকেল ৪টা ২০ ওবামাকে বহনকারী বিমানটি হাভানার হোসে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দর স্পর্শ করে। এর সঙ্গে সঙ্গেই এক ঐতিহাসিক যুগের সূচনা হলো। তবে বৃষ্টিস্নাত হাভানায় ওবামার সফরের শুরুটা কূটনীতিকদের চোখে কিছুটা দৃষ্টিকটুই মনে হলো। ওবামাকে স্বাগত জানাতে বিমানবন্দরে আসেননি কিউবান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো। তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। সপরিবারে হাভানায় পৌঁছার ঘণ্টা দুয়েক পর মার্কিন দূতাবাসে যান ওবামা। সেখানে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে নিজের এ সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন তিনি। ১৯২৮ সালে প্রেসিডেন্ট কুলিজ জাহাজে করে ৩ দিনে কিউবা এসেছিলেন, আর আমি মাত্র ৩ ঘন্টায় পৌঁছালাম। এক ঐতিহাসিক মুহূর্ত। এটি দুই দেশের মানুষের মেলবন্ধন তৈরির দারুণ সুযোগ। আশা করি অতীতের চেয়ে আমাদের ভবিষ্যৎটা আরো সুন্দর হবে। পরে কিউবার পুরনো শহর হাভানা বিজয় যান ওবামা। স্ত্রী মিশেল ও 2 কন্যা মালিয়া ও সাশাকে নিয়ে শহরটির ঐতিহাসিক কিছু স্থাপনা ঘুরে দেখেন তিনি। ওবামার 3 দিনের এই সফর উপলক্ষে হাভানা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দেশটির সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এটা এক দারুণ মুহূর্ত। তাকে স্বাগত জানাতে আমরা সব সময় প্রস্তুত। নিজস্বতা বজায় রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চাই আমরা। কিউবা বিপ্লবের নেতা সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে সাক্ষাতের কর্মসূচি না থাকলেও সোমবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর সঙ্গে বৈঠক করবেন ওবামা। কিউবার বাণিজ্যিক ফোরাম ও উদ্যোক্তাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার। যুক্তরাষ্ট্রের আরোপ করা ৫৪ বছরের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিউবার উন্নয়নে বড় বাধা উল্লেখ করে ওবামার এ সফরের মাধ্যমে কিউবার উপর থেকে মার্কিন বাণিজ্যিক নিষেধাজ্ঞা উঠে যাবে বলে আশাবাদ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের। যুক্তরাষ্ট্রের কোনো ব্যাংকের সঙ্গে আমাদের ব্যাংকগুলো লেনদেন করতে পারে না। কিউবায় যোগাযোগ খাত ছাড়া কোনো ক্ষেত্রে মার্কিন বিনিয়োগের সুযোগ নেই। আমাদের কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে পারে না। এসব সমস্যা এবার দূর হবে বলে আশা করি। এদিকে ওবামার সফরের কয়েক ঘন্টা আগে হাভানায় বিক্ষোভ করেছেন মার্কিন বিরোধীরা। এ সফরকে 3 দিনের বলা হলেও কিউবায় 48 ঘন্টা অবস্থান করবেন ওবামা। 1962 সালে কিউবা সংকটকে ঘিরে সৃষ্ট সম্পর্কের শীতলতা কাটিয়ে 2014 সালের ডিসেম্বরে দুই দেশের প্রেসিডেন্ট কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে সম্মত হন। পরে গত আগস্টে যুক্তরাষ্ট্র ও কিউবায় পারস্পরিক দূতাবাস পুনরায় চালু হয়। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। কিউবায় ওবামাকে স্বাগত জানাতে দেশটির প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো বিমানবন্দরে না আসায় ওবামার যুক্তরাষ্ট্রে ফিরে আসা উচিত ছিল বলে মন্তব্য করেছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। রোববার ফ্লোরিডার পাম বিচে নির্বাচনী প্রচারণার এক নৈশভোজে অংশ নিয়ে এমন মন্তব্য করেন মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা এ আবাসন ব্যবসায়ী। এর আগে কিউবান প্রেসিডেন্টের এমন আচরণ যুক্তরাষ্ট্রের জন্য অপমানজনক উল্লেখ করে টুইট করেছিলেন ট্রাম্প। কিউবায় আমাদের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে রাউল ক্যাস্ট্রো কিংবা তার ভাই ফিদেল কেউই বিমানবন্দরে আসেননি। আমেরিকার প্রেসিডেন্টের জন্য এটা সত্যি অপমানজনক। ওবামার উচিত ছিল কিউবানদের বিদায় জানিয়ে তখনই যুক্তরাষ্ট্রে ফিরে আসা। ওবামা তাদের কয়েক দশকের জন্য বিদায় জানাতে পারতেন, কিন্তু তিনি তা না করে তাদের সঙ্গে করমর্দন করে গাড়িতে উঠে বসলেন। ইরাকের আনবার প্রদেশের হাকলানিয়াহ শহরে রোববার আইএস জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় অন্তত 24 সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো 12 জন।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইরাকে আইএস বিরোধী স্থল অভিযানে যুক্তরাষ্ট্র আরও সেনা মোতায়েনের ঘোষণা দেওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটল। রয়টার্স জানায়, আত্মঘাতী 3 জঙ্গি শরীরে বিস্ফোরক জ্যাকেট পরে স্থানীয় পৌর প্রশাসনিক ভবনে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই ওই 24 সেনার মৃত্যু হয়। এর আগে শনিবার ইরাকের কুর্দিস্তানে আইএসের রকেট হামলায় এক মার্কিন সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হলে নতুন সেনা মোতায়েনের ঘোষণা দেয় পেন্টাগন। গত সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রামাদি শহরে আইএস জঙ্গিদের কয়েক দফা হামলায় নিহত হয় 47 ইরাকি সেনা। সিরীয় শান্তি আলোচনার পরবর্তী দফা পার্লামেন্ট নির্বাচনের কারণে পিছিয়ে গেলে তা কোনোভাবেই মেনে নেবে না বলে জানিয়েছে সিরীয় বিরোধী দল এইচএনসি। আগামী 13 এপ্রিল সিরিয়ার পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। সিরীয় বাহিনী লাতাকিয়ার বেশিরভাগ পুনর্দখলে নিয়েছে। এদিকে সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহার পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিষদের প্রধান কামাল খারাজি। সিরিয়ার রাক্কায় রুশ বাহিনীর শনিবারের বিমান হামলা পরবর্তী অবস্থার ভিডিও ফুটেজ রোববার ইন্টারনেটে প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায় এই হামলার ভয়াবহতার মাত্রা ছিল কতখানি। সিরিয়ায় আইএস বিরোধী অভিযানের অংশ হিসেবে রুশ বাহিনী এই হামলা চালালেও যুক্তরাষ্ট্র ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, এতে 5 আইএস সদস্য ছাড়াও নিহত হয় 39 জন বেসামরিক নাগরিক। এর মধ্যে সিরীয় বাহিনী লাতাকিয়া প্রদেশের বেশিরভাগ এলাকা পুনর্দখল করেছে বলে খবর জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। সিরীয় সেনাবাহিনীর দাবি, তাদের এ সাফল্য পালমিরা পুনর্দখলের দিকে এগিয়ে যাওয়ার প্রমাণ। সিরিয়ার যুদ্ধ বন্ধ করে শান্তি আনার তৎপরতা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। জাতিসংঘের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া শান্তি আলোচনা শুরু হয় 14 মার্চ। বৈঠকের শুরুতেই জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টাফান ডি মিস্টুরা তখনই আভাস দিয়েছিলেন যে আগামী 4 এপ্রিল পরের পর্বের আলোচনা শুরু হতে পারে। কিন্তু আগামী 13 এপ্রিল দেশটিতে পার্লামেন্ট নির্বাচনের কথা রয়েছে। এ অবস্থায় আলোচনা পিছিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে সিরীয় বিরোধী দলীয় জোট এইচএনসি বলেছে, আলোচনার তারিখ পেছানো হলে তারা তা কোনোভাবেই মেনে নেবে না। আসাদ সরকার দায়িত্ব এড়ানোর জন্য শান্তি আলোচনা পিছিয়ে দিতে চাইছে, কিন্তু আমরা চাই তারিখ পরিবর্তন না করে নির্ধারিত সময়েই আলোচনা হোক। শান্তির জন্য যে আলোচনা শুরু হয়েছে তা বন্ধ করা যাবে না। প্রতিটি মুহূর্তই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ প্রতি মুহূর্তে প্রাণ দিতে হচ্ছে সিরীয়দের। সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিষদের প্রধান কামাল খারাজি। এদিকে লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহ বলেছে, সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে অংশ নেয়ায় তারা শক্তিশালী হয়েছে। সংগঠনের নির্বাহী পরিষদের প্রধান শেখ নাবিল কাউক বলেন, সিরিয়া যুদ্ধের পর হিজবুল্লাহ শক্তির দিক দিয়ে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইস্তাম্বুলে শনিবারের আত্মঘাতী বোমা হামলার পেছনে জঙ্গি গোষ্ঠী আইএসের এক তুর্কি সদস্য জড়িত বলে নিশ্চিত হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলা রোববার গণমাধ্যমকে জানান, 24 বছর বয়সী আত্মঘাতী হামলাকারী মেহমেত ওরচ তুর্ক আইএসের সক্রিয় সদস্য ছিলেন। বোমা হামলার পেছনে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, মেহমেত 1992 সালে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ান্তেপে জন্মগ্রহণ করেন। ইস্তাম্বুলে আত্মঘাতী বোমা হামলায় 3 ইসরায়েলি নাগরিক সহ মোট 5 জন নিহত হয়। বোমা হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত 5 জনকে আটক করেছে কর্তৃপক্ষ। হামলার পর থেকে পুলিশ দেশে জুড়ে সতর্ক অবস্থায় রয়েছে। তুরস্ক কখনোই সন্ত্রাসীদের কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি শপিং মলে আত্মঘাতী বোমা হামলার ঘটনার একদিন পর রোববার এই মন্তব্য করেন তিনি। এ সময় তুরস্কের মাটিতে কোনোভাবেই জঙ্গিবাদী কর্মকাণ্ডের কাজে ব্যবহৃত হতে দেয়া হবে না বলেও জানান তিনি। একই সঙ্গে যারাই এসব হামলার সঙ্গে জড়িত তাদেরকে যে কোনো মূল্যে শাস্তির আওতায় আনা হবে বলেও অঙ্গীকার করেন এরদোয়ান। শনিবার ইস্তাম্বুলের ওই হামলায় নিহত হন 3 ইসরায়েলি ও 1 ভারতীয় সহ অন্তত 5 জন। এছাড়াও এ ঘটনায় আহত হন আরও অন্তত 20 জন। আইএস সমর্থিত এক তুর্কি সদস্য ওই হামলার দায় স্বীকার করেছে বলে জানায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলা। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, ভারতের মুম্বাইয়ে বর্জ্যের ভাগাড়ে অগ্নিকাণ্ড, শহর জুড়ে বিষাক্ত ধোঁয়া ও গ্যাস ছড়িয়ে পড়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা।
প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালেহ আবদেস সালাম ব্রাসেলসে আরও হামলার পরিকল্পনা করছিল। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ের রিয়ান্ডার্স কথা জানিয়েছেন। গত শুক্রবার ব্রাসেলসে চালানো এক অভিযানের পর আটক করা হয় তাকে। ওই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও একটি নতুন সন্ত্রাসী নেটওয়ার্কের সন্ধান পাওয়া গেছে বলে ফরেন পলিসি ফোরামকে জানিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও প্যারিস হামলায় আরও ৩০ জনের বেশি সন্ত্রাসী জড়িত ছিল বলেও জানান তিনি। গত বছরের নভেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসের বেশ কয়েকটি স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই হামলায় অন্তত ১৩০ জন নিহত হয় এবং আহত হয় বহু মানুষ। ফ্রান্স থেকে সিরিয়া এবং ইরাকে গিয়ে অন্তত ৬০০ ব্যক্তি আইএসএ যোগ দিয়েছে বলে জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস। এছাড়াও আরও ৮০০ জন আইএস সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীতে যোগ দিতে ইচ্ছুক বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভলস আরও জানান, এদের মধ্যে অন্তত ১৮ জন অপ্রাপ্তবয়স্ক এবং ২০৯ জন নারী। এছাড়াও এদের মধ্যে সিরিয়া এবং ইরাক যুদ্ধে নিহত হয়েছেন অন্তত ১৭০ জন এবং ফ্রান্সে ফিরে এসেছেন আরও প্রায় ৩০০। বর্তমানে এদের সবাই নজরদারিতে রয়েছে বলেও জানান ফরাসি প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছেন প্রার্থীরা। প্রচারণার জন্য রাজনৈতিক দলগুলো বেছে নিচ্ছেন ছুটির দিনগুলোকে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই সমর্থন আদায়ের দিনভর রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছুটির দিন সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা অলিগলি জমে ওঠে নির্বাচনী স্লোগানে। কলকাতার অদূরে হাওড়া জেলায় তৃণমূলের সমর্থন আদায়ে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়ার দুই সেলিব্রিটি প্রার্থী ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা ও বৈশালী ডালমিয়াকে সঙ্গে নিয়ে মাঠে নামেন তিনি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বসন্ত উৎসবকে বেছে নিয়েছেন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। সমর্থকদের সঙ্গে রঙও খেলেছেন তিনি। আমাদের কাজ যা হয়েছে, দিদি যে কাজ করেছে সেই কাজকে ভোট দিন। একই দিন সমর্থকদের নিয়ে মোটর শোভাযাত্রা করেছেন সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী ও প্রার্থী রাজীব ব্যানার্জি ও অরূপ বিশ্বাস। আবারও তৃণমূলকে জয়ী করতে সমর্থন চেয়েছেন প্রার্থীদের। মানুষ রাস্তা চাইছেন, মানুষ পানীয় জল চাইছেন, মানুষ সার্বিক উন্নয়ন চাইছেন এবং সেই উন্নয়নগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 5 বছরে করে দেখিয়ে দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী যখন তিনি সমান, তাকে সমান মর্যাদা দিয়ে সমান গুরুত্ব দিয়ে আমি নির্বাচনে নামতে চাই। এদিকে প্রচারণায় পিছিয়ে নেই এবারে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ জোট বামফ্রন্ট। ছুটির দিন সকালেই ছুটে যান বাজারে, সবার সঙ্গে কুশল বিনিময় করেন। গত নির্বাচনগুলোতে মানুষ দেখেছে কিভাবে এখানকার মানুষকে দলমত নির্বিশেষে, আমি বলছি, প্রথমে ওরা ভেবেছিল বামপন্থীদের কণ্ঠরোধ করে দেবে, তারপর দেখা গেল এমনকি যারা বামপন্থীদের সমর্থক নন, এমনকি তৃণমূলের সমর্থকরাও নিজে ভোট দিতে পারেননি। তবে এ প্রচারণা চলাকালেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তৃণমূল নির্বাচনে সন্ত্রাস করে দখল করার ইচ্ছা তাদের আছেই। তৃণমূলের লোকরাই মরছে, এত বোম এত গরম কোথায় যাবে? সব তৃণমূলের লোকরাই মারা যাচ্ছে। আমরা চাইছি নির্বাচন শান্তিপূর্ণ হোক। পশ্চিমবঙ্গের 19 জেলায় আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। সময় সংবাদ, কলকাতা। ভারতের মুম্বাইয়ে বর্জ্যের ভাগাড়ে অগ্নিকাণ্ডে শহর জুড়ে বিষাক্ত ধোঁয়া ও গ্যাস ছড়িয়ে পড়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। রোববার রাতে মুম্বাইয়ের পূর্বাঞ্চলীয় দেওনার ভাগাড়ে 1 মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কিছুক্ষণের মধ্যেই ওই এলাকার আকাশ বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে যায়। এতে শ্বাসকষ্ট সহ আরও নানা ধরনের স্বাস্থ্য সমস্যায় পড়েন সেখানকার মানুষ। বিষাক্ত ধোঁয়ার কারণে এর মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে শহরের বেশ কয়েকটি স্কুল ও কলেজ। এদিকে এ ঘটনার জন্য মুম্বাইয়ে বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অদক্ষতা ও গাফিলতিকে দুষছেন শহরের বাসিন্দারা। ভারতের মধ্যপ্রদেশের ভোপালে নৌকাডুবির ঘটনায় অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও 1 জন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, স্থানীয় 9 যুবক কর্তৃপক্ষের নিষেধ উপেক্ষা করে সূর্যাস্তের পর লেকে নৌকা চালাতে নামে। এ সময় নৌকাটি দুর্ঘটনার কবলে পড়লে 5 জন তাৎক্ষণিকভাবে সাঁতরে তীরে আসতে সক্ষম হলেও বাকিরা ডুবে যায়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ডুবুরি পাঠিয়ে 3 জনের লাশ উদ্ধার করে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ যুবকের মৃত্যু হয়েছে এমন ধারণা থেকে পুলিশ তার লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতে বুনো হাতির আক্রমণে 1 ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দেশটির পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়,
হাতির পাল থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি হাতি বর্ধমান জেলার একটি গ্রামে ঢুকে পড়ে। এ সময় গ্রামবাসীর ওপর আক্রমণ করে হাতিগুলো, নষ্ট করে ক্ষেতের ফসল। এ সময় এক লোককে শুঁড়ে তুলে আঁচড়াতে শুরু করে একটি হাতি। গ্রামবাসীরা হাতিটিকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। গত কয়েক মাসে ভারতের পূর্বাঞ্চলে হাতির আক্রমণে বেশ কয়েকটি ঘটনা ঘটে। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, হাতির আবাস ধ্বংস করায় লোকালয়ে এ ধরনের আক্রমণের ঘটনা ঘটছে। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন। নিউ ইয়র্কে অবৈধ অভিবাসীদের নাগরিক সুবিধা নিশ্চিতে চালু করা হলো সিটি আইডি। সুযোগ কাজে লাগাতে বাংলাদেশিদের প্রতি পরামর্শ ইমিগ্রেশন কর্মকর্তার। ইরানের নাগরিকদের পার্সি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে যুক্তরাজ্য আগ্রহী বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। রোববার ইরানের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা। ইরানের ওপর যুক্তরাজ্যের অবরোধ আরোপের নিন্দা জানিয়ে 2011 সালে তেহরানে যুক্তরাজ্যের দূতাবাসের সামনে কয়েকশো শিক্ষার্থীর বিক্ষোভের পর দেশটিতে দূতাবাস বন্ধ করে দেয় যুক্তরাজ্য। পরবর্তীতে 2015 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের উপস্থিতিতে পুনরায় তেহরানে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ব্রিটিশ দূতাবাস। ক্যামেরন সরকার সমাজে বৈষম্য তৈরি করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সদ্য পদত্যাগ করা ভাতা ও কল্যাণ বিষয়ক মন্ত্রী ডানকান স্মিথ। পদত্যাগের পর প্রথমবারের মতো রোববার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। স্মিথ বলেন, কোনো ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেননি, বরং বাজেটের ব্যয় সংকোচনের জন্য প্রতিবন্ধীদের তহবিল কমানোর জন্য তার উপর চাপ প্রয়োগ করার কারণে তিনি পদত্যাগ করেন। স্মিথের আকস্মিক এ পদত্যাগে বিস্ময় প্রকাশ করেছেন ক্যামেরন। তবে ক্যামেরন বলেন, তার সরকার সমাজের প্রত্যেক নাগরিককে সাহায্য করতে দৃঢ় প্রতিজ্ঞ। বাজেটে ব্যয় সংকোচনের জন্য প্রতিবন্ধীদের কল্যাণ তহবিলের কাটছাঁটকে অবৈধ উল্লেখ করে গেল শুক্রবার পদত্যাগ করেন ডানকান স্মিথ। দুর্নীতি দমন এবং নির্মাণ শিল্প বিষয়ে অস্ট্রেলিয়ার সিনেট আইন পাশে ব্যর্থ হলে দেশটিতে আগাম নির্বাচন হতে পারে বলে জানিয়েছে বিবিসি। অস্ট্রেলিয়ায় নির্মাণ শিল্প পুনঃপ্রতিষ্ঠায় 5 বার একটি বিল সিনেটে উত্থাপন করা হয়। বিলটি পাশ না হওয়ায় গভর্নর জেনারেলকে আগামী 19 এপ্রিল আবারও আলোচনার জন্য সিনেটের 2 কক্ষেই অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। এবারও বিলটি পাশ না হলে মন্ত্রিসভা ভেঙে যেতে পারে। অস্ট্রেলিয়ার সংবিধান অনুযায়ী পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষ কোনো বিলের বিষয়ে সিদ্ধান্তে না পৌঁছাতে পারলে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে হয়। এবারও বিলটি সিনেটে আটকে গেলে আগামী 3 জুলাই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। শরণার্থী সংকট নিরসনে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের চুক্তি কিভাবে এবং কোন প্রক্রিয়ায় কার্যকর করা হবে তা নিয়ে শিগগিরই গ্রিসের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে আঙ্কারা। চুক্তি অনুযায়ী গ্রিস থেকে সিরীয় শরণার্থী ফিরিয়ে আনার বিপরীতে তুরস্কে অবস্থানরত সমান সংখ্যক সিরীয়কে ইউরোপে পুনর্বাসন করা হবে। তবে এ প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রিসের যথেষ্ট জনবল নেই বলে দাবি করা হয়েছে। তবে আগামী 4 এপ্রিলের আগে গ্রিসে অবস্থানরত এসব শরণার্থীকে তুরস্কে ফিরিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে তুর্কি সরকার। এদিকে এই চুক্তি স্বাক্ষরের পর গত 2 দিনের সাগর পাড়ি দিয়ে অন্তত 875 জন শরণার্থী গ্রিসের লেসবোস দ্বীপে পৌঁছেছে। এসব শরণার্থীকে দেশটির মূল ভূখণ্ডে নিয়ে গিয়ে অস্থায়ী ক্যাম্পে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাশিয়ার 2 সাংবাদিককে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে ইউক্রেনের এক পাইলটকে। সোমবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে রাশিয়ার একটি আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত হলে তাকে 25 বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। নাদিজদা সাভচেঙ্কো নামের 34 বছর বয়সী ওই পাইলটকে 2014 সালে ইউক্রেন ও রাশিয়ার বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষের সময় ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে আটক করা হয়। যুদ্ধ চলাকালীন তার চালানো গুলিতে রাশিয়ার 2 সাংবাদিক নিহত হন বলে অভিযোগ আনা হয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন নাদিজদা। ব্রাজিলের সাও পাওলোতে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে দেশটির বিখ্যাত খনিজ সম্পদ আহরণ প্রতিষ্ঠান ভেলের সাবেক প্রধান নির্বাহী সহ 7 জন নিহত হয়েছে। দেশটির বিমান কর্তৃপক্ষ বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ভেলের সাবেক প্রধান নির্বাহী রজার আগনেলির ব্যক্তিগত বিমানটি সাও পাওলোর বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এতে রজার আগনেলি, তার স্ত্রী, 2 সন্তান ও পাইলট সহ বিমানের 7 আরোহী ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনার পর আবাসিক এলাকার কেউ হতাহত হয়েছে কিনা তা জানতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমালিয়ার দক্ষিণাঞ্চলে কেনিয়ার সামরিক বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জঙ্গি সংগঠন আল শাবাবের 21 জন সদস্য নিহত হয়েছে। সোমালিয়ার দক্ষিণাঞ্চলের আফমাদৌ শহরে দুপক্ষের বন্দুকযুদ্ধে 21 জঙ্গি নিহত হয় বলে রোববার দাবি করেছে কেনিয়ার সামরিক বাহিনীর এক মুখপাত্র। বন্দুকযুদ্ধে 2 কেনিয়ান সেনা নিহত এবং 5 জন আহত হয়েছে বলেও জানিয়েছে সামরিক কর্তৃপক্ষ। সোমালিয়ায় 2006 সাল থেকে সরকার ও জঙ্গি সংগঠন আল শাবাবের মধ্যে সংঘর্ষ হয়ে আসছে। এই অবস্থায় জঙ্গি নির্মূলে সোমালিয়া সরকারকে সহায়তা করতে 2011 সালে সেখানে 3000 সেনা পাঠায় কেনিয়া সরকার। স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় কাতালোনিয়ার ভ্যালেন্সিয়া শহরের অদূরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 13 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 8 জন। পুলিশ জানায় 61 জন যাত্রী নিয়ে একটি বাস টারাগোনা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় অপর দিক থেকে আসা অপর একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন 13 যাত্রী। দুর্ঘটনায় আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা না গেলেও চালকের ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করতে নিউ ইয়র্কে চালু হয়েছে সিটি আইডি কর্মসূচি। নিউ ইয়র্ক সিটিতে নির্ভয়ে নির্বিঘ্নে বসবাস, নগর সরকারকে কর প্রদান, ভোটাধিকার সহ বৈধতা অর্জনের ক্ষেত্রে এই পরিচয়পত্র বিভিন্ন সুবিধা দেবে বলে অভিমত সংশ্লিষ্টদের। তাই বাংলাদেশি অভিবাসীদেরকেও পরিচয়পত্র গ্রহণের এই সুবর্ণ সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্কের ইমিগ্রেশন বিষয়ক কমিশনার নিশা আগরওয়াল। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সরকারি হিসাব অনুযায়ী নিউ ইয়র্কে মোট বাসিন্দার সংখ্যা প্রায় 85 লাখ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাইরে জন্মগ্রহণকারী বাসিন্দা রয়েছেন 29 লাখ, আর কাগজপত্রহীন অভিবাসীর সংখ্যা প্রায় 5 লাখ। এই বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীদের জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার নিশ্চিতকরণে পরিচয়পত্র বা সিটি আইডি দেওয়ার উদ্যোগ নিয়েছে নিউ ইয়র্ক নগর কর্তৃপক্ষ। বৈধ অবৈধ নির্বিশেষে সব প্রবাসী বাঙালিদের এই সিটি আইডি গ্রহণের আহ্বান জানিয়েছেন কমিউনিটির সদস্যরা। যে কোনো ক্ষেত্রে একটা অগ্রাধিকারটা পাবে সে যদি সিটিআইডি সে করে, আর যদি সিটিআইডি না করে সেই ক্ষেত্রে সে যদি কখনো কোনো বিপদগ্রস্ত হয়, পুলিশের কেস হয় বা যে কোনো অ্যাক্সিডেন্টের যে ব্যাপারগুলো হয়, সেই ক্ষেত্রে কেউ তাকে ট্রেস করতে পারবে না। হেলথ ইন্স্যুরেন্সের বা হেলথ কার্ডের একটা ব্যাপার থাকে, ওটা বিনামূল্যে আমরা এই হেলথ সুবিধাগুলো নিতে পারি। আমি মনে করি এটা একটা গুড অপরচুনিটি ফিউচারের জন্য অলসো। এটা আপনার ডকুমেন্ট করার ক্ষেত্রে যারা আনডকুমেন্টেড আছে তাদের জন্য বেটার একটা ইম্প্যাক্ট পড়বে আর কি। বিভিন্ন সুবিধা পেতে সবারই এই সুবর্ণ সুযোগ কাজে লাগানো উচিত বলে সময় টেলিভিশনকে জানালেন নিউ ইয়র্কের ইমিগ্রেশন বিষয়ক কমিশনার নিশা আগরওয়াল। পরিচয়পত্র সংগ্রহের জন্য সব অভিবাসীদের নির্ভয়ে আবেদনের আহ্বান জানান তিনি। নিউ ইয়র্কবাসীর জন্য এই সিটি আইডি খুবই গুরুত্বপূর্ণ। এতে নিউ ইয়র্কে অভিবাসী সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি সবারই নাগরিকত্ব লাভের সুযোগ তৈরি হবে। সিটি আইডি সংগ্রহের ক্ষেত্রে কোনো বৈধ কাগজপত্র আছে কি নেই সে ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন করা হয় না, তাই ভয়ের কিছু নেই। অভিবাসী বহুল শহর কুইন্সবোরোর প্রেসিডেন্ট মেলিন্ডা কার্টসও সময় টেলিভিশনের কাছে তুলে ধরেন এই পরিচয়পত্রের গুরুত্বের কথা। বৈধ কাগজপত্র থাক বা নাই থাক, নিউ ইয়র্কে বসবাসরত প্রত্যেক নাগরিকের অবশ্যই সিটি আইডি নিতে হবে, কারণ সরকারি বেসরকারি ভবন সহ সন্তানদের পাবলিক স্কুলে যাতায়াতের পরিচয়পত্র ছাড়া প্রবেশাধিকার থাকবে না। আমি মনে করি সিটি আইডি নিলে সবাই লাভবান হবে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অভিবাসন আইন সংস্কার ও অভিবাসীদের বৈধতার পক্ষে ডেমোক্রেট দলীয় কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, অভিবাসী সমস্যার স্থায়ী সমাধানে সিটি আইডি কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্ক শহরে এই পরিচয়পত্র কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ। অস্থায়ী সমাধান হলেও এই পরিচয়পত্র নেওয়া সবার জন্য জরুরি। গত বছরের মাঝামাঝি সময় শুরু হওয়া এই কর্মসূচির আওতায় 31 ডিসেম্বর পর্যন্ত বৈধ অবৈধ মোট 6,70,000 নিউ ইয়র্কবাসী সিটি আইডি নিয়েছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশের তথ্য দপ্তর। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। চীনা ব্যবসায়ী কিম সিন অং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচার ও লোপাটের মূল হোতা হিসেবে বলা হচ্ছে এই ব্যক্তিকে। মাত্র 10 বছর বয়সে চীন থেকে ফিলিপিন্সে এসে টোবাকো কোম্পানির সামান্য চাকুরি থেকে অবৈধ ব্যবসায় জড়িয়ে বিস্ময়কর উত্থান ঘটে এই চীনা নাগরিকের। অর্থ চুরির ঘটনায় আরেক অভিযুক্ত মায়া দেগুইতোকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন ধারণা ফিলিপিন্সের সিনেট সদস্য সের্গে ওসমেনার।
15 বছর আগেই ফিলিপিন্সের সিনেটের মুখোমুখি হন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ পাচার ও লোপাটের মূল হোতা এই কিম সিং ওং। 2001 সালের 23 আগস্ট তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অবৈধ মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে। কিন্তু প্রেসিডেন্সিয়াল অ্যান্টি অর্গানাইজড ক্রাইম টাস্ক ফোর্সের হাতে কোনো জোরালো প্রমাণ ছিল না কিমকে আটকানোর। ফিলিপিন্সে ড্রাগ লর্ড হিসেবে উত্থান ঘটে কিম ওং নামের এই চীনা ব্যবসায়ী। মাত্র 10 বছর বয়সে চীন থেকে ফিলিপিন্সে আসেন কিম ওং। কলেজের পড়াশোনা ছেড়ে একটি টোবাকো কোম্পানির এজেন্টের চাকরি নেন কিম। খুব কম সময়ের মধ্যে গার্মেন্টস ব্যবসার পাশাপাশি ম্যানিলাতে 3টি নামিদামি রেস্টুরেন্টে খুলে বসেন কিম। ফিলিপিন্সে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ পাচারের পুরো ঘটনার পরিকল্পনা ও সমন্বয়কারী চীনাই ব্যবসায়ী এমন ইঙ্গিত সিনেটের। আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতোকে সিনেটের রুদ্ধতার শুনানি জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই এমন ধারণা সের্গিও স্মেনার। চুরির পুরো ঘটনার একজন সমন্বয়কারী ছিলেন, মনে হচ্ছে কিম ওংই সেই ব্যক্তি। তবে এ বিষয়ে তার নিজ বক্তব্য উপস্থাপনের সুযোগ দিতে হবে। দেয়া তথ্য অনুযায়ী কিম ওং এর নির্দেশে আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখায় 5টি জাল অ্যাকাউন্ট খোলেন দেগুইতো। মায়া দিগুইতো এবং কিম ওং আগে থেকেই পরস্পর পরিচিত। মিদাস হোটেলে এক বৈঠকে জাল 5টি অ্যাকাউন্ট খোলার জন্য মায়াকে ভুয়া 5 ব্যক্তির নাম ঠিকানা দেন কিম ওং। এরপর ওই অ্যাকাউন্টগুলোতে 8 কোটি 10 লাখ ডলার আসার পর সেগুলোকে পেসোতে রূপান্তরের জন্য ফিল রেমকে ব্যবহারের পরামর্শ দিয়েছিল এই কিম ওং। গেল 4 মার্চ থেকে ওং চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। ফিরে এলেই তাকে সিনেট কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ব্লু রিবন কমিটির সদস্যরা। এজি মাহমুদ, সময় সংবাদ। মেক্সিকোর উত্তরে ঐতিহাসিক টিওতিহুয়াকান পিরামিডে কয়েক হাজার পর্যটকের অংশগ্রহণে পালিত হল বসন্ত উৎসব। নিয়ম মেনে হাতে হাত রেখে পিরামিডের উপরে উঠে সূর্যের আলো স্পর্শের চেষ্টা করেন সবাই। এতে সূর্যের কাছ থেকে শুভ শক্তি পাওয়া সম্ভব হয় বলে বিশ্বাস করেন মেক্সিকোর অধিবাসীরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা জানান, মেক্সিকোর এই ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান মানসিক প্রশান্তি আনতে ভূমিকা রাখে। এদিকে এবারের উৎসবে প্রচুর লোক সমাগম হওয়ায় তা এই অঞ্চলের অর্থনীতিতেও ভূমিকা রাখছে বলে জানান স্থানীয় অধিবাসীরা। 600 খ্রিস্টাব্দে অ্যাজটেক সম্রাট টিওতিহুয়াকান পিরামিড নির্মাণ করেন। আফগানিস্তানে পালিত হল ঐতিহ্যবাহী ইরানি নববর্ষ উৎসব নওরোজ। যুদ্ধ আর হানাহানি লেগে থাকলেও এই উৎসব পালনের মাধ্যমে নতুন করে জেগে ওঠার স্বপ্ন দেখে সেদেশের নাগরিকরা। তবে নিরাপত্তার কারণে এবছর সাদামাটাভাবেই পালন করা হয় এই উৎসব। বছর ঘুরে আবারও নতুনের বার্তা নিয়ে আফগানিস্তানের নাগরিকদের কাছে হাজির হলো পার্সিয়ান বর্ষপঞ্জির প্রথম দিনটি। যুদ্ধবিধ্বস্ত দেশটির মানুষের কাছে এই দিনটি যেন নিয়ে আসে শান্তির বার্তা। সব দ্বন্দ্ব আর সংঘাত ভুলে প্রাণের উৎসবে মিলিত হওয়ার চেতনায় উদ্বুদ্ধ করে সবাইকে। উৎসব উদযাপনের অংশ হিসেবে রোববার মাজারি শরীফ প্রদেশে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজারে জড়ো হয় শত শত আফগান। প্রথা অনুযায়ী সেখানে পতাকা উত্তোলন করেন তারা। যুদ্ধ আর হানাহানি শেষ হয়ে দেশে যেন শান্তি ফিরে আসে উৎসবের মাধ্যমে সে প্রার্থনাই করেন সবাই। যুদ্ধ আমাদের সব শেষ করে দিচ্ছে। গত কয়েক বছর ধরে জঙ্গি গোষ্ঠীগুলোর হামলায় বিপর্যস্ত আমরা। সৃষ্টিকর্তা যেন সব দুঃখ আর হতাশা থেকে বের করে এনে আমাদের উপর শান্তি বর্ষণ করে, এটাই আমাদের একমাত্র চাওয়া। নতুন বছরটি যেন আফগানিস্তানের জনগণের জীবনে সুখ, শান্তি আর উন্নতি নিয়ে আসে, তাই কামনা করি। সাদামাটাভাবে নিজেদের মতো করে নেচে গেয়ে দিনটি পালন করলেও প্রতিদিনকার সহিংসতার মধ্যে এই উৎসব যেন অনাবিল আনন্দ এনে দিয়েছে আফগানিস্তানের নাগরিকদের জীবনে। উৎসব উপলক্ষে দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আফগান কর্তৃপক্ষ। বিভিন্ন জায়গায় বসানো হয় তল্লাশি চৌকি। প্রায় 3000 বছর আগে ইরানে এ উৎসবের শুরু হলেও বর্তমানে আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হয় এই উৎসব। আফরোজ নিপা, সময় সংবাদ। পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে তাইওয়ান। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে তাইওয়ানের বিখ্যাত ভবন তাইপে 101-এর সব আলো 1 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। বেশ কয়েকটি সংগঠনের উদ্যোগে এই দৃশ্য উপভোগ করতে উপস্থিত ছিল শহরের পরিবেশ সচেতন কয়েকশো মানুষ।
চেন ইউশিন তার ভালোবাসার মানুষের হাত ধরে এসেছেন এমন এক উৎসব আয়োজনে যেখানে একটি উদ্যোগকে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে অনেক মানুষ তার মতো হাতে হাত মিলিয়ে এগিয়ে এসেছেন। বিভিন্ন জীবজন্তু এবং পোকামাকড়ের বেশে তারা হাজির হয়েছেন তাইওয়ানের বিখ্যাত ভবন তাইপে 101-এর সব আলো বন্ধের উৎসবে। লক্ষ্য একটাই, জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে প্রকৃতি এবং পরিবেশ রক্ষা করা। তারা জানাচ্ছেন পরিবেশের প্রতি ভালোবাসা থেকেই তারা এই আয়োজনে সামিল হয়েছেন। প্রথমবারের মতো আমি এই অনুষ্ঠানে এসেছি। আমি এর আগে কখনো এমন অনুষ্ঠানে আসিনি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে পরিবেশ রক্ষায় অনেক মানুষ এগিয়ে আসছে। আমার খুব ভালো লাগছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিগত বেশ কিছু বছর ধরে তাইওয়ানের আবহাওয়াতেও পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির উত্তরে এবছর প্রথম তুষারপাত সহ প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এমন পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পেতে এবং প্রকৃতিতে বেড়ে ওঠা বিভিন্ন জীবজন্তুকে রক্ষা করতে এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আমাদের এই উদ্যোগের সাথে সারা পৃথিবীর 7,000 শহরের অধিবাসী অংশগ্রহণ করতে চেয়েছে। আমরা আশাবাদী ভালো কিছু অবশ্যই হবে। উদ্যোগটির মূল আয়োজক সোসাইটি ফর ওয়াইল্ডলাইফ জানাচ্ছে এর আগে এরকম আয়োজনের মধ্য দিয়ে তাইওয়ানের 70,000 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ সাশ্রয় করেছিলেন তারা। তাদের মতে শুধু একদিন নয়, বছরের প্রতিটি দিন 1 ঘন্টা আলো বন্ধ রাখলে যে পরিমাণ জ্বালানি সাশ্রয় হবে তাতে শেষ পর্যন্ত প্রকৃতি এবং পরিবেশেরই উপকার হবে। শাশ্বত সত্য, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। কিউবায় 3 দিনের ঐতিহাসিক সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিমানবন্দরের প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো স্বাগত না জানানোয় ট্রাম্পের সমালোচনা। ইস্তাম্বুলে আত্মঘাতী বোমা হামলার দায় আইএসের, নিশ্চিত তুরস্ক। ইরাকের আনবার প্রদেশে জঙ্গি গোষ্ঠীটির বোমা হামলায় 24 সেনার মৃত্যু। পার্লামেন্ট নির্বাচনের কারণে সিরীয় শান্তি আলোচনা পিছিয়ে গেলে তা মেনে নেবে না এইচএনসি। লাতাকিয়ার বেশিরভাগ পুনর্দখলে নিয়েছে সিরীয় বাহিনী। এবং পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় ছুটির দিনেও প্রার্থীদের ব্যস্ততা, অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই সমর্থন আদায়ে ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।